পৃথিবীর সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি, ইরান কেন সরাসরি যুদ্ধে নামে না? কেন তারা সামনে থেকে লড়াই না করে ছায়ার আড়াল থেকে সংঘাত চালায়? এটা কি দুর্বলতা, নাকি হিসাব করে নেওয়া এক গভীর কৌশল যা বাইরে থেকে পুরোপুরি বোঝা যায় না? বাস্তবতা হলো, এটা দুর্বলতা নয়, বরং অত্যন্ত পরিকল্পিত এবং দীর্ঘমেয়াদী যুদ্ধনীতি। আধুনিক যুদ্ধে সরাসরি সংঘর্ষ মানে শুধু সেনাবাহিনী নয়, পুরো রাষ্ট্রের অবকাঠামো, অর্থনীতি, জ্বালানি ব্যবস্থা এবং নেতৃত্বকে ঝুঁকির মুখে ফেলা। বিশেষ করে যখন প্রতিপক্ষ হয় যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, তখন সরাসরি যুদ্ধ মানে অত্যাধুনিক প্রযুক্তির আঘাত, স্টেলথ হামলা, সাইবার আক্রমণ এবং অল্প সময়েই ব্যাপক ধ্বংস। এই বাস্তবতায় ইরান বুঝেছে সরাসরি যুদ্ধ তাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ। তাই তারা বেছে নিয়েছে প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধের কৌশল, যেখানে লড়াই হয় কিন্তু নিজের সীমান্তের ভেতর নয়, নিজের সেনাবাহিনীর মাধ্যমে নয়, বরং একটি বিস্তৃত আঞ্চলিক নেটওয়ার্কের মাধ্যমে। প্রক্সি ওয়ার মানে হচ্ছে নিজে সরাসরি যুদ্ধে না নেমে বিভিন্ন মিত্রগোষ্ঠী, মিলিশিয়া বা আদর্শগতভাবে ঘনিষ্ঠ শক্তিকে ব্যবহার করে সংঘাত চালানো। এতে যুদ্ধ চলতে থাকে কিন্তু সরাসরি দায় অনেকটা এড়ানো যায়। একই সাথে প্রতিপক্ষের জন্য স্পষ্টভাবে কাকে আঘাত করতে হবে সেটাও অস্পষ্ট হয়ে যায়। ইরান মধ্যপ্রাচ্যে এমন একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে যা শুধু সামরিক নয়, রাজনৈতিক, আদর্শিক এবং কৌশলগতভাবে সংযুক্ত। যেমন হিজবুল্লাহ লেবাননে, বিভিন্ন শিয়া মিলিশিয়া ইরাকে এবং সিরিয়া, ইয়েমেন সহ আরও কিছু অঞ্চলের সক্রিয় গোষ্ঠী। এরা সরাসরি ইরানের সেনাবাহিনীর অংশ না হলেও ইরানের স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতে কাজ করে। এখানেই আসে প্রথম বড় সুবিধা, প্লজিবল ডিএনাবিলিটি বা দায় অস্বীকারের সুযোগ। কোনো হামলা হলে ইরান সরাসরি বলতেই পারে এটি তাদের কাজ নয়। এতে প্রতিপক্ষের জন্য বড় আকারের পাল্টা আঘাত দেওয়া রাজনৈতিকভাবে জটিল হয়ে যায়, কারণ সরাসরি আক্রমণ মানেই বড় যুদ্ধের ঝুঁকি এবং আন্তর্জাতিক চাপ। দ্বিতীয় সুবিধা, খরচ কম এবং দীর্ঘমেয়াদে টেকসই। সরাসরি যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থ, উন্নত অস্ত্র, সরঞ্জাম এবং লজিস্টিক্স লাগে, কিন্তু প্রক্সি গোষ্ঠীকে অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সমর্থন করা তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী। এতে কম খরচে দীর্ঘ সময় ধরে চাপ ধরে রাখা যায় এবং প্রতিপক্ষকে ক্রমাগত ব্যস্ত রাখা সম্ভব হয়। তৃতীয় সুবিধা, যুদ্ধকে বহু ফ্রন্টে ছড়িয়ে দেওয়া যায়। প্রক্সি ওয়ারের সংঘাত একটি জায়গায় আটকে থাকে না, কখনো লেবানন, কখনো সিরিয়া, কখনো ইরাক, বিভিন্ন জায়গায় একসাথে চাপ তৈরি করে। এতে প্রতিপক্ষকে একাধিক ফ্রন্টে প্রস্তুত থাকতে হয়, যা তাদের শক্তিকে বিভক্ত করে এবং কৌশলগতভাবে দুর্বল করে তোলে। চতুর্থ সুবিধা, ইরান জানে দীর্ঘমেয়াদী সংঘাত বড় শক্তিগুলোর জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যয়বহুল হয়ে ওঠে। জনগণের চাপ, অর্থনৈতিক ক্ষতি, আন্তর্জাতিক সমালোচনা সব মিলিয়ে দীর্ঘযুদ্ধ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। তাই তারা দ্রুত জয়ের চেষ্টা না করে সময় বাড়িয়ে প্রতিপক্ষকে ক্লান্ত করে এবং ধীরে ধীরে তাদের অবস্থান দুর্বল করে। পঞ্চম সুবিধা, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। যখন প্রতিপক্ষ জানে যে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অপ্রত্যাশিত হামলা হতে পারে, তখন শুধু সামরিক নয়, মানসিক চাপও তৈরি হয়। এই অনিশ্চয়তা সিদ্ধান্ত নেওয়াকে কঠিন করে তোলে এবং অনেক সময় বাস্তব ক্ষতির আগেই কৌশলগত প্রভাব ফেলতে পারে। তবে এই কৌশলের ঝুঁকিও রয়েছে। প্রক্সি গোষ্ঠীগুলো সবসময় পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না। কখনো তারা এমন আক্রমণ চালাতে পারে যা বড় ধরনের সংঘাত সৃষ্টি করে। আবার আন্তর্জাতিকভাবে ইরানের উপর চাপ বাড়ে, কারণ সবাই জানে এই নেটওয়ার্কের পেছনে কার প্রভাব রয়েছে। এরপরও ইরান এই পথেই এগোচ্ছে, কারণ তাদের লক্ষ্য সরাসরি যুদ্ধে জেতা নয়, বরং প্রতিপক্ষকে ব্যস্ত রাখা, তাদের পরিকল্পনা জটিল করে তোলা এবং নিজেদের কৌশলগত অবস্থান দীর্ঘ সময় ধরে টিকে রাখা। সবশেষে একটি বিষয় পরিষ্কার, প্রক্সি ওয়ার ইরানের জন্য শুধু একটি কৌশল নয়, এটি তাদের নিরাপত্তা ও টিকে থাকার মূল দর্শন। তারা জানে সরাসরি যুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকা কঠিন, কিন্তু পরোক্ষ যুদ্ধে তারা খেলার নিয়মটাই বদলে দিতে পারে, গতি নিয়ন্ত্রণ করতে পারে এবং ফলাফলকে দীর্ঘ সময় ধরে অনিশ্চিত রাখতে পারে। এবং এই কারণেই ইরান যুদ্ধ করে, কিন্তু সামনে থেকে নয়, বরং ছায়ার আড়াল থেকে ধীরে ধীরে হিসাব করে, যেখানে জয় মানে প্রতিপক্ষকে হারানো নয়, বরং তাকে কখনোই পুরোপুরি জিততে না দেওয়া।